নির্বাচন কমিশন আইনের কথা আমাদের সংবিধানে লেখা আছে, কিন্তু গত 53-54 বছরে কোন সরকার এই আইন পাশ করেনি। তো 15 বছরে যা করে গেছে, আপনি অতি দ্রুত নির্বাচন করতে চাইলে আপনি কেবলমাত্র উপরের পর্যায়ের 1002-এর লোককে রিপ্লেস করতে পারবেন। এই আদেশ কোনো আদালতই দিতে পারে না, সম্পূর্ণ বেআইনি। সেটাকে তৎকালীন সরকার এই পুঁজি করে বলছে যে আদালত রায় দিয়েছে, আমরা এই রায় মানতে বাধ্য। এইটা জাতির সঙ্গে ছিল একটা প্রতারণা। এখন আনিসুল হক সাহেব কি বুঝাতে চেয়েছেন এটা আল্লাহ জানে। গত 3 দিনে বেশ কিছু ঘটনা ঘটে গেছে, সেগুলি একটু আলোকপাত করতে চাই। আপনি জানেন পরশুদিন সরকার গুমের বিষয়ে একটি তদন্ত কমিশন গঠন করেছিল। গতকাল ওই তদন্ত কমিশনটি বাতিল করেছে। আজকে আবার মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘের গুম সনদে স্বাক্ষর করেছেন, যেটা বহু বছর, কয়েক যুগ যাবৎ পেন্ডিং ছিল। আমাদের কোন সরকার প্রধান এটাতে স্বাক্ষর করেননি। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা এটাতে স্বাক্ষর করেছেন, এজন্য ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আর পাশাপাশি আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদেরকে পরিষ্কার ভাষায় বলেছেন যে সকল জঞ্জাল আবর্জনা পরিষ্কার করে নির্বাচনের তারিখ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করবে। এতদিন এটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল, আজকে বিএনপি এটা পরিষ্কার করেছে। আপনারা জানেন বিএনপি একটি বেশ বড় দল। আমরা যা জানি এবং বুঝি, বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটোরই শক্তি প্রায় সমান সমান। অন্য দলগুলো তার আশেপাশেও নেই, অনেক পেছনে আছেন। তো বিএনপির মাঝে আবার অতি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন এই সরকারকে চাপ দেওয়ার একটা প্রবণতা ছিল। সেই প্রবণতা এত প্রবল ছিল যে বিভিন্ন ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ এসেছে। আমার ভাবতে অবাক লাগে, এত জঞ্জাল যে আমি এখন কেবলমাত্র নির্বাচন কমিশন সম্বন্ধেই কিছু কথা বলবো। নির্বাচন কমিশন আইনের কথা আমাদের সংবিধানে লেখা আছে, কিন্তু গত 53-54 বছরে কোন সরকার এই আইন পাশ করেনি। এখনো আইন মন্ত্রণালয়ে এই আইনের 2টি খসড়া জমা আছে, কিন্তু কোন সরকার নির্বাচন কমিশন আইন কেন করতে চায় না? আমার একটা ভিউ আছে, তা বলছি। নির্বাচন কমিশন আইন যদি সঠিকভাবে করা হয়, প্রধান নির্বাচন কমিশনার বৃন্দ এবং নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের সকল সম্মানিত নির্বাচন কমিশনার বৃন্দ, তাদের যোগ্যতা, তাদেরকে বাছাইয়ের মাপকাঠি স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে। ফলে মনের খুশি মতো যাকে তাকে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার বানানো যাবে না, এটা সত্য কথা। তো আমাদের দেশের রাজনৈতিক দলগুলো নিজের ইচ্ছা মতো সবকিছু করতে চায়। মানুষের কল্যাণ হোক এটা করতে যদি চাইতো, তাহলে নির্বাচন কমিশন আইন সংসদে তুলতো, ব্যাপক আলোচনা হতো, একটা উত্তম আইন আমরা পেতাম। এটা গেল একদিক, আইনটা নাই। আমি অনুরোধ করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে
যে একটা আইন অন্তত উপহার দেখ, পরবর্তী সময়ে পর্যায়ক্রমে এর সংশোধনের মাধ্যমে এটাকে আরো উন্নত করা যাবে। এটা গেল নির্বাচন কমিশন আইন। আর নির্বাচন কমিশনের ভেতর এবং যারা নির্বাচন পরিচালনা করেন, টোটাল নির্বাচনের দিনে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সম্মানিত সকল সদস্য বৃন্দ, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, এই সেনাবাহিনীর লোকজন, বিজিবির লোকজন, পুলিশের লোকজন, প্রশাসনের লোকজন, সব মিলে প্রায় 50 লক্ষ লোক নির্বাচনের কাজে, নির্বাচন ডিউটিতে মজুদ থাকে। এই সরকার গত 15 বছরে যা করে গেছে, আপনি অতি দ্রুত নির্বাচন করতে চাইলে আপনি কেবলমাত্র উপরের পর্যায়ের 1002-এর লোককে রিপ্লেস করতে পারবেন। বাকি 48,000-ই ওই এই দুষ্ট চক্র যারা আছে, যারা অন্যায়ের কাছে নিজের স্বার্থের বিনিময়ে ঘুষ খেয়ে, টাকা খেয়ে অতীতে যে কয়েকটা নির্বাচন করেছে, এটা তারা করে। এবং এই লোকজনদেরকে দিয়ে আপনি ভালো নির্বাচন আশা করতে পারেন না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু সময় দিলে, সঙ্গে সঙ্গে উত্তম পরামর্শ দিলে পর্যায়ক্রমের এদের অনেককেই রিপ্লেস করা যাবে। অন্তত অর্ধেকের বেশি এদেরকে নির্বাচনী কাজ থেকে বাইরে রাখা যাবে। তাহলে একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায়। সুখের বিষয় এই যে বিএনপি এখন এটা রিয়েলাইজ করতে পেরেছে। এটা গেল একদিক। এখন আসুন, আওয়ামী লীগের ডাকসাইটের যে মন্ত্রীবর্গ এবং বড় বড় নেতারা গ্রেপ্তার হচ্ছেন, তারা রিমান্ডে আছেন, তারা যে কথাগুলো বলছেন বলে আদালতে শোনা যাচ্ছে, এটা সম্মানিত সাংবাদিকদের বরাত দিয়ে আমরা জানতে পাচ্ছি। যারা তাদেরকে রিমান্ডে নিয়েছেন তারা ভালো করে জানেন যে এনারা রিমান্ডে থেকে কি কি বিষয় স্বীকার করেছেন অথবা করেননি এবং কি কি তথ্য তারা দিয়েছেন। সেটি যখন জানতে পারবো তখন মন্তব্য করা যাবে। এটা পরিষ্কার যে আজকে আমরা দেখেছি এই সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন তিনি কোটা আন্দোলনের পক্ষে ছিলেন। কোটা আন্দোলনের পক্ষে থাকার কথা বলে তিনি কি বুঝাতে চেয়েছেন এটা তিনি ভালো জানেন। ছাত্রেরা কিন্তু কোটা সংস্কার চেয়েছেন, কোটা আন্দোলন নয়। এখানে একটা তফাৎ আছে। কোটা সংস্কার আর কোটা আন্দোলনের মধ্যে যথেষ্ট তফাৎ আছে। ছাত্রেরা কোটার বিরোধী ছিল না, কোটার সংস্কার চেয়েছে, একটা যৌক্তিক সংস্কার। আর এই সরকার যা করেছিল একেবারে আদালতকে বন্দুক তাদের আদালতের ঘাড়ে, আদালতের মাথায় কপাল বরাবর বন্দুক রেখে একটা রায় নিয়েছিল এই কোটা সংক্রান্ত বিষয়ে। জানেন, মুক্তিযোদ্ধাদের নামে কেউ কেউ মামলা করে কোটার একটা আদেশ দিয়েছিল। আপনি এও ভালো জানেন যে এই আদেশ কোনো আদালতেই দিতে পারে না, সম্পূর্ণ বেআইনি। সেটাকে তৎকালীন সরকার এই পুঁজি করে বলছে যে আদালত রায় দিয়েছে, আমরা এই রায় মানতে বাধ্য। এইটা জাতির সঙ্গে ছিল একটা প্রতারণা। এখন আনিসুল হক সাহেব কি বুঝাতে চেয়েছেন এটা আল্লাহ জানে। তবে আমরা দুইজন কোটার পক্ষে ছিলাম, মানে সালমান এফ রহমানের কথা উনি মনে হয় সালমান এফ রহমানের কথা সালমান এফ রহমান নিজে তো বলেননি, আনিসুল হক সাহেব বলেছেন। অতএব আমরা এটা গ্রহণ করতে পারছি না কোনো কথাই। এই ধরনের ভুয়া কথা তাদের মন মগজে এখনো আছে। তারা নিজেরা বাঁচার জন্য এই যে এত অপরাধ তারা করেছেন, আনিসুল হক সাহেব তো বড় বড় অপরাধ করেছেন। আমরা দেখেছি এই দেশে বিচার বিভাগের স্বাধীনতার জন্য আন্দোলন হয়েছে, বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আর আওয়ামী লীগ সরকার
এই বিচার বিভাগের স্বাধীনতা 16 আনা কেড়ে নিয়ে বিচার বিভাগকে নিজের চাকর গোলাম বানিয়ে ফেলেছে কয়েকজন প্রধান বিচারপতি সহ। এই সমস্ত প্রধান বিচারপতিদের এই দেশের মানুষের, এই দেশের আদালতে উপযুক্ত বিচার হওয়া লাগবে এবং তাদের সাজাও হওয়া লাগবে। বিচার বিভাগকে সত্যিকারের স্বাধীন করা লাগবে। বিচার বিভাগকে স্বাধীন করার জন্য প্রয়োজন হলে আইন প্রণয়নের দরকার হবে, আইনও প্রণয়ন করা লাগবে। বিনা আইনে এমনি মুখে মুখে বললাম যে বিচার বিভাগের স্বাধীনতা, আর স্বাধীনতা হয়ে গেল, এটার মর্ম তো আমরা গত 15-16 বছরে হাড়ে হাড়ে উপলব্ধি করছি। এইগুলিতে এই শুকনা কোনো পানি ছাড়া শুকনাতে চিড়া ভিজবে না। যে যত কথাই বলুক, আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আবেদন, একজোট হয়ে কোথায় কোথায় কি কি সংস্কার প্রয়োজন, কত সুন্দরভাবে প্রয়োজন, আসুন আমরা পরামর্শ করে একমত হই, একজোট হই এবং এই সংস্কারগুলি করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করি। আপাতত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।